মন দখল করে নেবে, আর এক সময় সে নিজের উপর বিশ্বাস হারাবে। বিশ্বাস হারাবে মানে নিজের প্রতিচ্ছবির কাছে হার মানবে? কত অদ্ভুত কল্পকথা, তাই না? কিন্তু এই আয়নার মধ্যে কিছু একটা আছে লায়লা। আমি যেন এর ভেতর থেকে আমাকে কেউ ডাকছে। আলিনা। রাজকুমারী, আপনি শুনলেন? আমি বলেছিলাম না এটা অভিশপ্ত। চলুন এখান থেকে বেরিয়ে যাই এখনই। না লায়লা, এটা আমাকে ডাকছে। দেখো, এর ভেতরে আলো ঝিলমিল করছে, যেন কেউ নড়ছে। এই আয়না শুধু প্রতিচ্ছবি দেখায় না, মনে হচ্ছে এর ভেতরে অন্য একটা জগৎ আছে। আলিনা যখন আয়নার সামনে দাঁড়ালেন, তার চোখের আলো আয়নার আলোয় মিশে গেল। এক মুহূর্তের জন্য সব থেমে গেল। আর তারপর, লায়লা, আলোটা নিভে গেল কেন? আমি কিছুই দেখতে পাচ্ছি না। রাজকুমারী, চলুন, এটা আমাদের ক্ষতি করবে। দয়া করে চলুন এখান থেকে। আলিনা, তুমি কে? কোথা থেকে ডাকছো আমাকে? রাজকুমারী, পেছনে আসুন, আয়নাটা ভেঙে যাচ্ছে। সেই মুহূর্তে অভিশপ্ত আয়না প্রথমবার চোখ মেলল শতাব্দীর ঘুম ভেঙে। আর তার প্রতিফলনে দেখা গেল আলিনার মুখ, কিন্তু তার চোখে এক অপরিচিত অন্ধকার। রাজপ্রাসাদের নিস্তব্ধ রাতেও রাজা কামরান শাহের চোখে ঘুম নেই। দেয়ালের ছায়াগুলো যেন আজ ভারী হয়ে উঠেছে। রাতের আকাশও আজ যেন ভারী, যেন কিছু একটা অশুভ বাতাস বইছে এই রাজ্যের ওপর। মহারাজ, আপনি এখনো জেগে আছেন? সব ঠিক তো? ঠিক ঠিক আছে কিনা জানি না রফিক। আজ শুনলাম আলিনা প্রাসাদের পুরনো অংশে গিয়েছিল। ওই অংশে তো আমার আদেশে কেউ যাওয়ার কথা নয়। ঠিকই শুনেছেন মহারাজ। রাজকুমারীর সঙ্গে ছিল তার দাসী লায়লা। আমি ওদের ফিরে আসার পর লায়লার মুখে ভয় দেখেছি। চোখে যেন এমন কিছু দেখেছে যা বলা যায় না। আমি জানতাম একদিন ও সেখানে যাবে। যেখানে গিয়েছিল আমার স্ত্রীও শেষবার গিয়েছিল ঠিক সেই জায়গায়। মহারাজ, আপনি কি বলতে চান রাজরানীর মৃত্যুর রহস্য সেই অংশের সঙ্গে জড়িত? হ্যাঁ রফিক, সেই পুরনো অংশে একটি আয়না আছে। শুনেছিলাম সেটা 100 বছর আগে এক রহস্যময় টেনেছিলেন। বলেছিলেন এই আয়না সত্য প্রকাশ করে, কিন্তু মিথ্যার পরিণতি দেখায়। কিন্তু আমি বিশ্বাস করিনি। যেদিন আমার স্ত্রী সেই আয়নায় তাকালেন, সেদিন থেকেই তিনি অন্যরকম হয়ে গিয়েছিলেন। ভয়, বিভ্রম আর অনুশোচনায় তিনি ভেঙে পড়েছিলেন। মহারাজ, তাহলে আমাদের এখনই কিছু করা উচিত। আয়নাটি ধ্বংস করে ফেলা। না রফিক, ওটা ধ্বংস করা যায় না। যে একবার ওতে তাকায় সে আর আগের মতো থাকে না। আমার মেয়েটা যেন সেই পথ না ধরে। আমি রাজকুমারীর উপর নজর রাখব মহারাজ। ওকে একা থাকতে দেব না। হ্যাঁ, চোখে চোখে রাখবে ওকে, কারণ এখন শুধু রাজ্যের নয়, আমার রক্তের উত্তরাধিকারও বিপদে। সেই রাত থেকেই নূরপুর প্রাসাদের আকাশে ঘনিয়ে আসতে থাকে এক অজানা অন্ধকার, আর রাজকুমারী আলিনার জীবনে শুরু হয় অভিশপ্ত আয়নার ছায়া। রাত গভীর হয়েছে, প্রাসাদের সবাই ঘুমিয়ে পড়েছে, কিন্তু আলিনার চোখে ঘুম নেই। তার মনের মধ্যে কেবল একটাই ছবি ঘুরছে, সেই পুরনো কক্ষ আর সেই রহস্যময় আয়না। যদি সত্যি সেই আয়নায় ভাগ্য দেখা যায়, তাহলে কি আমি আমার মাকে দেখতে পারবো? আমি তো শুধু ওনার মুখ একবার দেখতে চাই। লিনা, আমার মা? কে কে বলছো? লায়লা, তুমি কি বাইরে আছো? এই আলো কোথা থেকে আসছে? মা, তুমি কি আমার কাছে এসেছো? আমাকে কি অনুসরণ করতে বলছো? আলিনা জানে সে স্বপ্নে আছে নাকি বাস্তবে, কিন্তু তার পদক্ষেপ তাকে নিয়ে যাচ্ছে সেই নিষিদ্ধ পথে, সেই অভিশপ্ত কক্ষের দিকে, যেখানে অপেক্ষা করছে আয়নার আত্মা। সেই রাতেই শুরু হয় অভিশপ্ত আয়নার প্রকৃত জাগরণ, আর রাজকুমারী আলিনার ভাগ্য চিরতরে বদলে যায়। আলিনার সামনে এখন দাঁড়িয়ে আছে সেই রহস্যময় আয়না। আগুনের মশালের আলো তাতে প্রতিফলিত হয়ে যেন নাচছে, একটা জীবন্ত ভয়ঙ্কর ছায়ার মতো। আমি জানি তুমি নড়ছো। তুমি কে? কেন আমাকে ডাকছো? আমি তোমারই প্রতিচ্ছবি আলিনা। তুমি যা লুকাও আমি তা দেখাই, তুমি যা ভয় পাও আমি তাই বাঁচি। তুমি আমার প্রতিচ্ছবি? তুমি কি আমার মাকে চেনো? আমি 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 ওনাকে দেখতে চাই, একবার, শুধু একবার। তোমার ইচ্ছা পূরণ হবে, কিন্তু বিনিময়ে তুমি হারাবে তোমার বিশ্বাস। না, তুমি আমাকে প্রলোভনে ফেলতে পারবে না। বিশ্বাস? তুমি বিশ্বাস করো, কিন্তু তোমার মন তো ভরে আছে সন্দেহে। তুমি প্রতিদিন কাঁদো, প্রশ্ন করো কেন তোমার মা চলে গেলেন,
তুমি কি সেই প্রশ্নের জবাব সত্যিই পেতে চাও আলিনা? তুমি তুমি জানো আমার মনের কথা, তাহলে বলো আমার মা কেন মারা গেলেন? তোমার মায়ের মৃত্যু ছিল এক অভিশাপের শুরু। তুমি তার উত্তরাধিকারিণী আলিনা। তুমি সেই আয়নার সন্তান। আমি ভয় পাই না, তুমি যদি সত্যি বলো আমি নিজেই মুখোমুখি হব। আমার মুখ, কেন আমার মুখ বদলে যাচ্ছে? না না, রাজকুমারী আলিনা, আমি বলেছিলাম না ছোবেন না। এখন আর কেউ থামাতে পারবে না। যা শুরু হয়েছে তা শেষ হবে তোমার আত্মায়। যখন আলো মিলিয়ে গেল, আয়নায় আলিনার মুখ আর ছিল না। তার জায়গায় দাঁড়িয়েছিল এক ছায়া মুখ, আলিনারই মতো, কিন্তু চোখে ছিল অন্ধকারের আগুন। আলিনা, এটা তুমি না, তুমি কোথায় চলে গেলে রাজকুমারী? রাতটা যেন থেমে গেল। প্রাসাদের আকাশে চাঁদ ঢেকে গেল মেঘে, আর অভিশপ্ত আয়নার গর্ভে জন্ম নিল এক নতুন অন্ধকার। নূরপুর রাজ্যের সকাল আজ অস্বাভাবিক নীরব। সূর্য উঠেছে ঠিকই, কিন্তু আলো যেন ম্লান। প্রাসাদের উঠানে যেন এক ঠান্ডা ছায়া ঘোরাফেরা করছে। হুজুর, গত রাতে রাজকুমারীর ঘরে আলোর ঝলক দেখেছি। ঘর বন্ধ ছিল, কিন্তু ভেতর থেকে যেন ঝড় উঠেছিল। বাতাস বাতাস যেন ঘরের ভেতরেই বন্দী ছিল। আমি সেই আলো দেখেছি জানালা দিয়ে, আর ভোরের আগে প্রাসাদের তাপমাত্রা একদম নেমে গেল। এমন ঠান্ডা আগে কখনো হয়নি। তাহলে কি রাজকুমারীর কিছু হয়েছে হুজুর? আমি জানি না, কিন্তু আজ সকালে ওকে দেখিনি। এমনকি দাসীরা ওর ঘরে ঢুকতে পারেনি। দরজাটা নিজে থেকেই বন্ধ ছিল। কে কে ওখানে? আলহামদুলিল্লাহ। রাজকুমারী, আপনি ভালো আছেন তো? গত রাতে আপনার ঘরে আলো? সব ঠিক আছে মন্ত্রী সাহেব। রাতটা বেশ অদ্ভুত ছিল, কিন্তু এখন এখন সব শান্ত। রাজকুমারী, আপনার চোখ, আপনি ঠিক আছেন তো? হয়তো আমার চোখ বদলে গেছে, কিন্তু এখন আমি আরো পরিষ্কার দেখতে পাই সব কিছু। ওনার কণ্ঠটা আগের মতো না লাগছে। মন্ত্রী বুঝলেন কিছু একটা বদলে গেছে। এই মেয়ে আলিনা হলেও যেন কোথাও সে আলিনা নয়, যেন আয়নার অন্ধকার এখন প্রাসাদের প্রাণে ঢুকে গেছে। নূরপুর রাজ্যের এই অধ্যায়টুকু ছিল শুধুই শুরু। রাজকুমারী আলিনা, যে মানুষের দুঃখ দেখলে নিজেকে ভুলে যেত, সেই একই হৃদয় তাকে নিয়ে গেল অন্ধকারের দরজার সামনে। এক নিষিদ্ধ কক্ষ, এক অভিশপ্ত আয়না, আর এক ছায়া যে তার ভেতরেই ঘুমিয়েছিল। সে লড়েছিল অন্ধকারের সঙ্গে, কিন্তু প্রাসাদের বাতাস বলছে এই যুদ্ধ এখনো শেষ হয়নি। কারণ অভিশপ্ত আয়না এখন আর আলিনাকে নয়, ডাকছে অন্য কাউকে। আর সেই ব্যক্তি হল লায়লা। পরবর্তী পর্বে অন্ধকার কার দিকে হাত বাড়াবে? আলিনা কি সত্যিই মুক্ত, নাকি সে নিজেই ছায়ার পথে চলেছে? পরের পার্ট দেখার জন্য ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। শীঘ্রই পরের পার্ট আসতে যাচ্ছে।